নমস্কার বন্ধুরা, চলো যাই ফিরে ছোটবেলায়। তোমাদের সবাইকে স্বাগত। আমি কাকলি। আজ শোনাব দেবব্রত মুখোপাধ্যায়ের গল্প আমি আছি ভেতরে। হ্যালো, দমদম থেকে বলছি। বলুন। আপনি কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছেন, পুরনো বাড়ি, অনেকটা জায়গা, বড় পাঁচিল দিয়ে ঘেরা, কিন্তু জায়গাটা বলেননি তো। হ্যাঁ, বলিনি, বলছি, লিখে নিন। দোতলা বাড়ি, পুরনো, প্রায় 140 বছরের। খড়দা থেকে 2-3 কিলোমিটার ভেতরে, ঘোষপাড়ায়। রাস্তার ওপর নকাটা জায়গা। বাড়িটা 1200 স্কোয়ার ফিটের ওপর। জল নেই, ইলেকট্রিসিটি নেই। লোকে ভূতের বাড়ি বলে। আমার বাবার কাকার বাড়ি, আমি একমাত্র উত্তরাধিকারী। দাম 9 লাখ টাকা। ভূতের বাড়ি? হ্যাঁ, ভূতের বাড়ি বলে লোকে। সত্যি ভূত আছে নাকি? থাকতে পারে। ভদ্রলোক কেমন নিষ্প্রিয় গলায় উত্তর দিলেন, যেন বিক্রি করার তেমন ইচ্ছে নেই। ভূত আছে বলছেন, মুশকিল ব্যাপারটা। আমি দ্বিধায় পড়ি। ভেবে নিয়ে আমায় ফোন করুন। ভদ্রলোক কথা যেন শেষ করতে চাইছেন। আরে না না, শুনুন। আপনি কি বিরক্ত, নাকি সত্যি সত্যি বাড়িটা বিক্রি করবেন? বিরক্ত হব কেন? আমি তো বিক্রি করতেই বিজ্ঞাপন দিয়েছি। বাড়িটা আমি জলের দামে বিক্রি করছি। এটা আপনি জলের দাম বলছেন? বলছেন বাড়িটায় ভূত আছে। ভূতের দাম তো ধরছি না। ভূত মানে তো অতীত, অতীত মানেই ঐতিহ্য। সেসব ধরলে 20 লাখ টাকা বলতাম। ঠিকানাটা বলবেন? লিখে নিন। ভদ্রলোক বলতে থাকেন, আচ্ছা, নমস্কার। ভদ্রলোক ফোনটা কেটে দিলেন। আমি আবার ফোন করি। কি আশ্চর্য, ফোনটা কেটে দিলেন কেন? কখন দেখব, কবে দেখব বলবেন তো? যখন ইচ্ছে, যবে ইচ্ছে। শুধু অমাবস্যার দিন আসবেন না, আর রাত 10টার পর আসবেন না। অমাবস্যার দিন নয় কেন? আপনি কি মজা করতে বিজ্ঞাপন দিয়েছেন? আপনি নিজেই বলছেন ওটা ভূতের বাড়ি। ভদ্রলোক খানিকক্ষণ চুপ করে থাকেন। হ্যালো, কেটে গেল নাকি? আমি হ্যালো হ্যালো করতে থাকি। হ্যাঁ, আমি ফোনে আছি। ভদ্রলোক গম্ভীর গলায় বলেন। একটা শ্বাসের শব্দ, তারপর ধীরে ধীরে বলতে থাকেন, আমি তো বলিনি বাড়িটায় ভূত থাকে না। বাড়িটাকে লোকে ভূতের বাড়ি বলেই জানে। তবে আজ পর্যন্ত কারুর কোনো ক্ষতি হয়নি। ঠিক আছে ঠিক আছে, গেলে আপনাকে ফোন করব। গত 1 বছর ধরে আমি খবরের কাগজের একটা অংশ পড়ে চলেছি। সম্পত্তি, বাড়ি আর জমি। একটা বাড়ি খুঁজছি। ফ্ল্যাট কিনলেই তো কেনাই যায়। আমার স্ত্রীর আবার ফ্ল্যাট ব্যাপারটা একদম পছন্দ নয়। এ নিয়ে অনেক যুদ্ধ হয়েছে আমাদের মধ্যে। অশান্তির থেকে হেরে যাওয়াই শ্রেয়। হেরে গিয়ে কাগজ দেখি, ক্রমশ দেখেই চলেছি। 3 দিন 4 দিন অন্তর অফিস থেকে ফেরার পথে বাড়ি দেখি। কোনোটা অতি দামি, কোনোটা ঝামেলাযুক্ত। ভালো বাড়ির বিক্রি নেই। স্ত্রীকে বললাম, প্রণতি, একটা বাড়ি পেয়েছি, কিন্তু ভূতের বাড়ি। ভূতের বাড়ি? দারুণ!
নিশ্চয়ই দাম কম হবে। কি যা তা বলছো? মালিক নিজে বলছে অমাবস্যায় আসবেন না। সেই বাড়ি নিয়ে কি হবে? ছাড়ো তো, ভূত তো ভালো জিনিস, বাড়ির প্রোটেকশান। আমরা ওটার নাম রাখবো ভূতের বাড়ি। ওটার এমনিতেই নাম ভূতের বাড়ি। খুব ভালো। কত বলছে? কত স্কোয়ার ফিট? বাগানের মতো জায়গা আছে তো? প্রণতি অনেক প্রশ্ন করতে থাকে। বাড়ির জন্যে নারী সব সময় ডেসপারেট। কিন্তু তা বলে ভূতে ভয় পায় না এমন ভুতুড়ে মহিলা আমি দেখিনি। আমি সব বলতে থাকি। 9 লাখ, 1200 স্কোয়ার ফিটের ওপর বাড়ি, পাঁচিল দিয়ে ঘেরা, ভেতরে অনেকটা জায়গা, আলো নেই, জল নেই, ভূত আছে। কতগুলো ভূত আছে বলেনি, বিনা পয়সায় ভূতগুলো দিচ্ছে। এক্ষুনি চলে যাও, কাগজপত্র দেখে অ্যাডভান্স করে দাও। প্রণতি ননস্টপ বলতে থাকে। বুঝতে পারি বাড়িটা কিংবা বাড়িটার ভূত আমায় টানছে। দেখতে যেতেই হবে। খড়দা ঘোষপাড়া। তাপসকে বললাম, তুই আমার সঙ্গে থাকিস। তাপসের অফিস আমার অফিসের প্রায় পাশেই। তাপস আমার বাল্যবন্ধু। অনেকগুলো বাড়ি আমরা একসঙ্গে দেখেছি। এটা কোথায়? তাপস প্রশ্ন করল। খড়দা ঘোষপাড়ায়। ভদ্রলোক খড়দা পুলিশ স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকবেন। কটায় দাঁড়াবেন বলেছেন? 6টা। আশা করছি 6টায় আলো থাকবে, কি বলিস? টর্চটা নিয়ে নিস। তাপস বলল। খড়দায় নেমেছি 6টা 10। বর্ণনার সঙ্গে মিলে যাওয়া গেরুয়া রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা পরা অত্যন্ত ফর্সা এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। আপনি চিত্তরঞ্জন ঘোষ? হ্যাঁ। আপনি 10 মিনিট লেট। সরি, বাসটা জ্যামে পড়েছিল। আমার বন্ধু তাপস বোস। বেশ, আসুন। আপনারা একটা রিক্সা নিন, আমি একটা রিক্সায় উঠছি। আমার রিক্সাটাকে ফলো করুন। ঠিক 15 মিনিট বাদে একটা তুলনামূলক ফাঁকা জায়গার সামনে রিক্সা দাঁড়ালো। আমরাও নামলাম। একটা বিবর্ণ পাঁচিলের গায়ে প্রায় 8-9 ফুটের একটা বিরাট দরজা, গায়ে একটা বহু পুরনো তালা। চিত্তরঞ্জনবাবু একটা লম্বা চাবি বের করে তালায় চাপ দিলেন। তালাটা খুলে গেল। ভারী দরজাটা ধাক্কা দিয়ে খুলতে হলো। অনেক দিন খোলা না হলে, ব্যবহার না হলে দরজা জানলার খোলার আগে অবহেলায় প্রতিবাদ করে। এখানেও তাই হলো। ঢুকেই চাতাল। চাতালের ওপর গোল করা খাঁচা, খাঁচার ওপরে বোগেনভ্যালিয়ার ঝোপ, পাশেই একটা দালান। এখানে দুর্গাপুজো হতো। ভদ্রলোক আঙুল তুলে দেখালেন। চারপাশে স্তব্ধতা। আমাদের জুতোর আওয়াজ চাতাল অতিক্রম করে গেল। এরপর বাড়িটা। নিচে 3টে ঘর, ওপরেও বড় বড় 3টে ঘর। একটা ঘর ঝকঝকে পরিষ্কার, জানলা দরজা সব খোলা। এই ঘরে আমার বাবার কাকা থাকতেন। লোকে মনে করে এখনও উনি এই ঘরেই আছেন। চিত্তরঞ্জনবাবু কথাটা বলেই এগোতে থাকেন। তাপস আমার দিকে তাকায়। মানে, উনি এখনও এই ঘরে আছেন? আমি প্রশ্ন করি। সম্ভবত। আপনি দেখেছেন? তাপস বলে। না, দেখার চেষ্টা করিনি। তবে কেউ একজন ঘরটা পরিষ্কার করে রাখে সব সময়। যদি আপনার এখানে থাকার সৌভাগ্য হয় তবে বুঝবেন, ভূত মোটেই অদ্ভুত নয়, আমাদেরই মতো, শুধু শরীরটাই নেই। কথাটা বলে চিত্তরঞ্জনবাবু হাসেন। তার মানে বলছেন এই ঘরটা ব্যবহার করা যাবে না? তা তো বলিনি। তবে সম্ভবত রাত্রে এই ঘর ব্যবহার করতে পারবেন না। চিত্তরঞ্জন ঘোষের গলায় কোনো দ্বিধা নেই।
তাহলে তো দামটা কিছু কম করতে হয়। একটা ঘর যদি নাই পাই, পুরো বাড়ির অনুপাতে ঘরটার দাম বাদ দিন। চিত্তরঞ্জন ঘোষ হাসেন। এই ঘরটায় আমিও থাকতে পারি পরবর্তীকালে, হয়তো আমার বাবাও থাকেন। আমরা তো আপনার প্রোটেকশান। আমি চমকে উঠি। আরে, এ তো প্রণতির কথা। প্রণতিও বলেছিল ভূত তো ভালো জিনিস, বাড়ির প্রোটেকশান। বাড়িটা আমরা কিনে ফেলেছি। 3 মাস ধরে সারিয়ে ইলেকট্রিক এনে পাম্প লাগিয়ে সুন্দর একটা অবস্থা তৈরি হয়েছে। গতকাল থেকেই বসবাস করছি আমরা। চিত্তরঞ্জনবাবুর বাবার কাকার ঘরটায় প্রণতি বেডরুম বানাতে চেয়েছিল, আমি বাধা দিয়েছি। কেন, কাকাবাবু রাগ করবেন? প্রণতি আমার দ্বিধা দেখে হেসেছে। কথাগুলো একটু পরীক্ষা করেই না হয়। বলো না, ভয় পাচ্ছ? প্রণতি আরও হাসতে থাকে। আমি অপ্রস্তুত, বোধহয় ভয় পাচ্ছি। ঘরটায় অদ্ভুত একটা গন্ধ, বেল ফুলের মতো। আমি রুম স্প্রে করে দেখেছি, গন্ধটা ফিরে ফিরে আসছে। প্রণতি বলেছে কাকাবাবু বেল ফুলের মালা হাতে জড়িয়ে ঘুরছে, তুমি দেখতে পাচ্ছ না। আমি দেখছি আমার ভয় প্রণতির কাছে ক্রমশই মজার ব্যাপার হয়ে উঠছে। অতএব চেপে যাওয়াই ভালো। আমি 7 দিন চেপেছিলাম। দোতলার মাঝখানের ঘরটা আমি নিজের ঘর করেছি। আমার কম্পিউটার, পড়ালেখার কাজ ইত্যাদি নিয়ে রাত 12টার আগে কোনো দিনই আমি ঘুমোই না। ততক্ষণে প্রণতি ছেলে মেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে। সারা বাড়িতে আমি একা জেগে থাকি। প্রতিদিন রাত ঠিক 10টায় আমি একটা শব্দ পাই, একটা দরজা বন্ধের শব্দ। দরজাটা বন্ধ হবার আগে একটা অস্তিত্ব যেন জানান দেয়, আমি আছি। বাতাস বইতে থাকে, ঘরের আলো যেন কেঁপে কেঁপে ওঠে। তারপর দরজার কবজায় একটা হালকা আওয়াজ, কেউ যেন অতি সন্তর্পণে দরজা দিচ্ছে। তারপর দরজা পড়ার শব্দ সুনিশ্চিত হলে আমি আমার ঘর থেকে বেরিয়ে আসি। কাকাবাবুর ঘরটা বন্ধ হয়ে গেছে। ভেতরে কেউ যেন জানলা খোলে। একটা বেল ফুলের মতো মিষ্টি গন্ধ ভেসে আসে। 7 দিন বাদে প্রণতিকে বলেছি। প্রণতি অনেকক্ষণ হেসেছে। তুমি কি সত্যি ভয় পাচ্ছ? আজ রাত 10টায় তুমি আমার সঙ্গে থেকো। রাত 10টার অনেক আগেই প্রণতি আমার পড়ার ঘরে বসে আছে। 10টা বাজতে 5। বাতাসে একটা শব্দ, একটা পাগলা হাওয়া ছুটে আসছে। সুন্দর একটা গন্ধ। একজন যেন এই মাত্র বারান্দায় এলো। তুমি শুনছো? আমি প্রণতিকে বলি। হ্যাঁ, চুপ করো, শুনতে দাও। বারান্দায় কেউ হাঁটছে। কাকাবাবুর ঘরে একটা চেয়ার কেউ সরালো। দরজাটা বন্ধ হবার শব্দ, ধীরে ধীরে। ঘরের ভেতর জানলা খুলছে কেউ। প্রণতি আমার হাত চেপে ধরে আছে। 10টার ঘন্টা পড়ল। প্রণতি বারান্দায় বেরিয়ে গেছে, আমিও ওর সঙ্গে। কাকাবাবুর ঘরের ভেতরের আলোটা জ্বলেই নিভে গেল। কাকাবাবুর ঘরের দরজা বন্ধ। প্রণতির অসম্ভব সাহস, এগিয়ে গেল দরজার দিকে। দরজাটায় দুবার টোকা দিয়ে বলল, কে কে ভেতরে? ভেতরে কে? আমি আমি আছি ভেতরে। মনে হলো ঘরের ভেতর থেকে শব্দটা বেরিয়ে এলো। এক লাফে প্রণতি ফিরে এলো দরজাটার সামনে থেকে। থরথর করে কাঁপছে প্রণতি। ও ভয় পেয়েছে। আমার মুখের দিকে তাকিয়ে বলল, ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে। কেন, কিসের ভয়? কোনো ক্ষতি তো করেনি? ক্ষতি ক্ষতি হবে না তো আমাদের, আমাদের ছেলে মেয়েদের? মনে হয় না। আমি ভরসা দিই প্রণতিকে। সেই মুহূর্তে
বন্ধ ঘর থেকে একটা সেতারের শব্দ ভেসে আসে, সুস্পষ্ট সেতারের বাজনা, রাগ দরবারি কানাড়া। প্রণতি পা টিপে টিপে দরজার কাছে এগোয়। বাজনাটা বন্ধ হয়ে যায়। একবার চিত্তরঞ্জনবাবুর কাছে আমাদের যাওয়া উচিত, আমি বলি। কিসের জন্যে? প্রণতি প্রশ্ন করে। আর একটু ভরসা পাওয়ার জন্যে, একটু জানানো উচিত আমরা কি বুঝেছি কি শুনেছি, যদি আমাদের কিছু করণীয় থাকে। যাই হোক, এসব আলোচনা হতে হতে আরও 3 দিন পেরিয়ে গেল। একদিন অফিস থেকে বাড়ি ফেরার পথে এইসব ভাবতে ভাবতেই ভুল করে খড়দা পেরিয়ে গেলাম। যখন খেয়াল হলো তখন আমি ব্যারাকপুরেই চিত্তরঞ্জনবাবুর বাড়ি, আনন্দপুরীতে। এখান থেকে চিত্তরঞ্জনবাবুকে ফোন করলে হয় না? মোবাইল বার করে ফোন করতে যাব। পিছন থেকে কেউ বললেন, এখানে কোথায় যাবেন? আমি ঘুরে দেখি চিত্তরঞ্জনবাবু, সেই গেরুয়া পাঞ্জাবি, সাদা পায়জামা। আরে বিশ্বাস করবেন কি না জানি না, আপনাকেই খুঁজছিলাম। একবার মাত্র গিয়েছিলাম আপনার বাড়িতে, তাই আপনাকে ফোন করতে যাচ্ছিলাম। কাকাবাবু কোনো সমস্যা করেননি তো? না, তা করেননি, তবে আমরা একটু ভয় পাচ্ছি। স্টেশনের আলোটা হঠাৎই নিভে গেল। কিসের ভয়? আমরা কারোর কখনো ক্ষতি করিনি, চিত্তরঞ্জনবাবু বললেন। বুঝতেই পারছেন, আমরা একজন আত্মার সঙ্গে বসবাস করছি। উনি আপনার বাবার কাকা হতে পারেন, কিন্তু উনি তো এখন ভূত। উনি কেন? আমার বাবাও তো ওখানে আছেন। সেতার শোনেন না? হ্যাঁ, রাত্রিরে সেতার বাজছিল। সেই সময় দরজার কাছে যাবেন না, ডাকবেন না, শুনবেন। আমিও তো শুনি। সেদিন দরবারি কানাড়া বাজছিল, শুনেছেন? আপনার স্ত্রীকে তখন দূরে থাকতে বলবেন, দূর থেকে শুনবেন। আপনি আপনি শোনেন মানে? আপনি কি করে জানলেন? সেদিন ওখানে দরবারি কানাড়া। আমার গলা শুকিয়ে আসে একটা অজ্ঞাত ভয়ে। আমি বললাম না, আমরা কারুর কখনো ক্ষতি করি না, কখনো করি না। বলিনি আমি ওই ঘরটায় থাকবো? আরও কী সব বলতে থাকেন চিত্তরঞ্জনবাবু। আমার কি যেন হয়, সমস্ত শরীরটা দুলতে থাকে। চিত্তরঞ্জনবাবু আবছা হতে থাকেন, তার কথাগুলো বাতাসের মতো ভাসতে ভাসতে দূরে চলে যেতে থাকে। একটা মিষ্টি গন্ধ আমাকে আচ্ছন্ন করে দেয়। আমি হারিয়ে যাই। স্টেশনের বেঞ্চির পাশে অনেকে জড়ো হয়ে আছে। আমি বেঞ্চিতে শুয়ে। আমি ধড়মড় করে উঠে পড়ি। কি হয়েছে আমার? ভালো লাগছে এখন? একটু গরম কিছু খাবেন? কোথায় থাকেন? বাড়ি কোথায় আপনার? হার্টের প্রবলেম আছে? অনেকে অনেক প্রশ্ন করতে থাকে। আমি উঠে দাঁড়াই এবার। ধন্যবাদ, আমি খড়দায় যাব। না, আমার কিচ্ছু হয়নি, একটু মাথাটা ঘুরে গিয়েছিল। না না, হার্টের প্রবলেম নেই, নো প্রবলেম, একা যেতে পারবো। ডাউন ট্রেনটা আসছে। আমি এগিয়ে যাই ট্রেনটা ধরার জন্যে। কেমন লাগলো বন্ধুরা? গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো কিন্তু। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলো না যেন। আজ তবে আসি, আবার আসবো আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে।